চীন থেকে জে-10 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার, এমন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী অর্থবছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। এ সময় নতুন তথ্যমন্ত্রী বলেন, স্পর্শকাতর সময় পার করছে দেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ডাক্তার খসরুস সামাদ। জনাব খসরুস সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে চীন থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, এমন সিদ্ধান্তের পর বা এই ঘোষণার পর কোনো দেশের উদ্বেগ তৈরি হতে পারে কিনা? জি, ধন্যবাদ। একটি রাষ্ট্র তার সামরিক বেসামরিক অবকাঠামো, রাজনৈতিক পরিমণ্ডল, ভূ অবস্থা, তার তিন বাহিনীর নেতৃত্ব এটি ঠিক করে তার দেশের কাঠামো অনুযায়ী। আমি সহজ করে বলতে চাইছি যে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করবে তার ঈপ্সিত এবং তার অন্যান্য পরিকল্পনার অংশ হিসাবে। এক্ষেত্রে অন্য দেশ যদি বাড়তি মাথা ব্যথা হিসাবে নেয়, সেটি তার সেই দেশেরই কনসার্ন। সেক্ষেত্রে চীনের সাথে সম্পর্কের কারণে নাকি বাংলাদেশের নিজস্ব প্রয়োজনেই কিনতে হচ্ছে এসব যুদ্ধ বিমান? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। দুটি অংশ আছে। এক হচ্ছে চীনের কাছে কিনতে হয়েছে, এই বিষয়টা যে চীনকে ঘিরে এরকম না। বাংলাদেশ বহু পূর্ব হতেই সামরিক অস্ত্র চীন থেকে কেনে এবং অন্যান্য দেশ থেকে কেনে। এবং যে বিমানটির কথা উল্লেখ করা হয়েছে, বিগত সময় ভারত পাকিস্তান একটি অলিখিত একটি যুদ্ধ বা অপারেশন হয়, তাতে এই যুদ্ধ বিমানটি আশ্চর্য রকম সাফল্য দেখাতে সক্ষম হয়। এই সাফল্যটি বাংলাদেশ বিমান বাহিনীর মাথায় রেখেছে এবং পুরনো অভিজ্ঞতা থেকে চীনে যে সমস্ত সামরিক যান কেনা হয়েছিল, সেই শুধু সামরিক বা বিমান বাহিনীর জানই যথেষ্ট না, তার সাথে কতগুলো জিনিস কিন্তু সম্পৃক্ত থাকে। তার সাথে থাকে তার মেইনটেনেন্স, তার ফুয়েলিং, তার স্পেয়ার পার্টস, তার ট্রেনিং, এবং বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশ আকাশে সেটা কতটুকু অভিযোজিত এবং বাংলাদেশের পাইলটরা সেটা চালানোর জন্য কতটুকু সক্ষমতা রাখেন, এই সবকিছু বিবেচনা নিয়ে যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা নেওয়া হয়েছে। তো যে বিমানটির কথা আপনি উল্লেখ করেছেন, সেটিতে আপাতভাবে এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করা হয়েছে বলেই আমাদের কাছে তথ্য আছে। যে আরেকটি বিষয় জানাবেন যে বিমান বাহিনীকে আধুনিক করতে কত সংখ্যক যুদ্ধ বিমান কেনা দরকার, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। আপনি তো একটি সংখ্যার কথা বলেছেন, এখানে তো কোয়ালিটির কথা আসে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটি সুষম পরিবার কি আছে, একটা সুষম বাবা থাকেন, মা থাকেন, তার সন্তান থাকেন, তার স্ত্রী থাকেন, পুত্র থাকেন। তাহলে একটি যুদ্ধ বিমান বা একটি আধুনিক বিমান বাহিনী তৈরি করতে শুধুমাত্র বিমান দ্বারা তৈরি নির্ধারিত হবে না, অথবা শুধুমাত্র সংখ্যা দ্বারা নির্ণীত হবে না। এক একটির এয়ার পাওয়ার এক এক রকম। ধরা যাক কোনটি শুধু আকাশে আকাশে যুদ্ধ করে, কোনটি আকাশ থেকে স্থলতে যুদ্ধ করে, কোনটি প্রতিরক্ষা ব্যবস্থায় যুদ্ধ করে, কোনটি রেডারে ধরা পড়ে, কোনটি রেডারে ধরা পড়ে না, কোনটি ড্রোন সিস্টেম, কোনটি ড্রোন সিস্টেম না। তাহলে আমি বলতে চাচ্ছি এটা শুধু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, এটা কোয়ালিটি এবং বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবং তার প্রয়োজন, এই সবকিছুকে অভিযোজন করে এবং তার আর্থিক সামর্থ্য, এই সবকিছুকে বিবেচনা নিয়েই একটি আকাশ পরিবহন এবং যুদ্ধের সক্ষমতাটা নির্ণয় করা হয়। সেক্ষেত্রে এই ধরনের যুদ্ধ বিমান যেহেতু আপনি বলছেন যে এর ব্যবহারে বেশ কিছু সফলতার খবর আমরা পার্শ্ববর্তী দেশেও পেয়েছি, বিমান বাহিনীর যারা সদস্য আছেন, যারা এগুলো পরিচালনা করবেন, তাদের আধুনিকায়নে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? জি, ধন্যবাদ। এটা একটি চলমান প্রক্রিয়া। একথা বলতে দ্বিধা নাই যে আমাদের বিগত সময়কালে যে বিমানগুলি আমরা পরিচালনা করেছিলাম, ইত্যবসরে তার তুলনায় অনেক নিউয়ার ভার্সন চলে এসছে এবং আমরা বিগত সময়কালে যে সমস্ত যুদ্ধ দেখেছি এবং সমকালীন যে সমস্ত যুদ্ধ চোখে পড়ে, যেমন ইরান এবং আমেরিকার যুদ্ধ অথবা অন্যান্য যে যুদ্ধগুলো দেখি, তাতে অনেক নতুন নতুন বিমান সংযোজিত হয়েছে। সুতরাং আমাদের এই সময়ের দাবি অনুযায়ী নতুন ভাবে, সময় দাবি অনুযায়ী নতুন ভাবে এবং যা যা প্রয়োজন সেইগুলিকে হালনাগাদ করবার প্রয়োজনে নতুন নতুন বিমান সংযোজন করবার প্রয়োজন রয়েছে। এটা শুধু বিমানকে এককভাবে বললে হবে না, টোটাল বিমান বাহিনী তথা টোটাল সামরিক বাহিনীকে করবার প্রয়োজন রয়েছে। তবে একটি কথা আমি অবশ্যই 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 জোর দিব, সেটি হচ্ছে আমাদের আর্থিক সক্ষমতা এবং আমাদের সামরিক খাতের বাজেট যেন আমাদের গণমাধ্যম এবং আমাদের অন্যান্য বাজেটের যেন সাথে সুষম হয়, এদিকটাও খেয়াল রাখবার বিশেষ প্রয়োজন রয়েছে। আমি একটু নির্দিষ্টভাবে প্রশিক্ষণের কথা জানতে চাই। বিমান বাহিনীতে যারা এই যুদ্ধ বিমানগুলো পরিচালনা করবেন বা যারা এটি চালাবেন,
তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিতে কতখানি নজর দেওয়া উচিত? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রশিক্ষণ বিমান আমাদের দেশে দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয়। যে আপনার প্রশ্ন অত্যন্ত পরিষ্কার। এই প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনার ঘটনা শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই প্রশিক্ষণের সমান দুর্ঘটনা ঘটে। শুধু বিমান কেন, অন্যান্য ট্রেনিং এরও সমান মৃত্যুও ঘটে। কিন্তু তাই বলে আমরা এই মৃত্যুকে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। এখন যেটা প্রশ্ন হলো সেটি হলো যে এই ট্রেনিং একটি চলমান প্রক্রিয়া। ধরা যাক বিমান বাহিনীতে যারা আগামী দিনে কমিশন প্রাপ্ত হবে, যারা পাইলট হয়, তাদেরকে ইন্টারমিডিয়েটের পরে আইএসএসবির মাধ্যমে বিমান বাহিনী না হয়। আপনি জেনে খুশি হবেন যে আইকিউ, যেটা সাধারণভাবে ধরা ইন্টেলিজেন্ট কোশ্চেন, সেটা বিমান বাহিনীর যারা হবু বৈমানিক তাদের সবচেয়ে বেশি আইকিউটা হয়। আমি খুব সহজ করে বলতে চাচ্ছি যে তিনি নৌবাহিনীতে যদি যেতেন অথবা যদি সামরিক বাহিনীতে যেতেন, তাহলে তাকে আইএসএসবির সময় যে আইকিউ দেওয়া হতো তার তুলনায় আইকিউ বেশি দেওয়া হয়। তাহলে প্রাইমারি স্ক্রিনে কিন্তু আমরা সবচেয়ে ভালো যে ক্যাডেটটা সেখানে কিন্তু আমরা নিচ্ছি। দুই হচ্ছে, বিমান বাহিনীতে 2 বছর বেসিক ট্রেনিং এর সময় আমরা নির্ণয় করে থাকি যে কোন বৈমানিকের অ্যাপটিটিউড কোন দিকে যায়। অর্থাৎ কেউ হেলিকপ্টার বিমান চালাবে, কেউ পরিবহন বিমান চালাবে, আর কেউ সামরিক বিমান, সবগুলি সামরিক বিমান যারা সরাসরি যুদ্ধ বিমান, তার মানে F-16 এগুলো চালাবে। তারপর তার যে বিমান সেইগুলিতে তাকে অভিযোজন করবার সময় দেশীয় কিছু ট্রেনিং আছে এবং বিদেশীয় কিছু ট্রেনিং আছে। দেশীয় ট্রেনিং এ আমাদের বিমান বাহিনীর অধিকর্তারা তাদেরকেই তাদের জুনিয়রদেরকে ট্রেনিং দেন। কিউএফআই আছে, কোয়ালিফাইড ফ্লাইট ইনস্ট্রাক্টর আছে, এবং যে দেশ থেকে বিমানটি এসছে সঙ্গত কারণে তার এটা পরিচালনা কিরকম তাদের দেশে পাইলট অথবা যারা তৈরি করেছেন তারা ভালো জানেন। সঙ্গত কারণে সেই দেশের পাইলট এবং এটা বিমান চালনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এনেও বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয়, এবং ক্ষেত্র বিশেষে অধিকতর প্রযুক্তি এবং তথ্য নির্ভর করার অবকাশে তখন ক্ষেত্র বিশেষে বাংলাদেশে সেই বিমানটি সেই বিদেশে সর্বোচ্চ নিখুঁতভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা থাকে। জনাব খসরু সামাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।